হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে ইনেশ মুভি ঘরে স্বাগতম। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি কথা বলবো বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার শাকিব খানের লাস্ট মুক্তিপ্রাপ্ত ৪ টি সিনেমা নিয়ে। যে সিনেমাগুলোর মধ্যে কোনটি আমার কাছে কেমন লাগলো, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আজকে ডিসকাস করব। তো লাস্ট ৪ টি সিনেমা হচ্ছে 'প্রিয়তমা', 'রাজকুমার', 'তুফান' এবং হচ্ছে 'দরদ'। এই ৪ টি সিনেমা শাকিব খানের রিলিজ হয়েছে। তো আমার দৃষ্টিকোণ থেকে আমি ব্যক্ত করার চেষ্টা করব যে আমার কাছে সিনেমা কোনটি থেকে কোনটি বেটার বা কোন দৃষ্টিকোণ থেকে কোনগুলো কেমন লেগেছে। তো আমি ১ম এ ৪ নাম্বারে যে সিনেমাটা রাখতে চাচ্ছি সেটা হচ্ছে 'দরদ' সিনেমাটা। 'দরদ' সিনেমাটা সবার শেষে রিলিজ হয়েছে কিন্তু এটার কাজ শুরু হয়েছিল সেই 'রাজকুমারের' পরে এটার কাজ শুরু হয়েছে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে 'দরদ' সিনেমাটা হচ্ছে আম নন হলিডে একটা রিলিজ ছিল। বাট ওইভাবে ব্যবসা করতে পারেনি। যদিও সর্বোচ্চ মাল্টিপ্লেক্স ওপেনিং নিয়েছিল এটা। এটা 'তুফানের' চাইতেও বেশি ছিল। নন হলিডে হওয়ার পরেও এটা শাকিব খানের স্টারডম এর কারণেই এটা সম্ভব হয়েছিল। তারপরও সিনেমাটা ওইভাবে ব্যবসা করতে পারেনি বিকজ অফ মার্কেটিং স্ট্র্যাটেজি অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে আ আপনার কনটেন্ট এর দম ছিল না ওরকম বলতে গেলে। যদিও এটা একটি প্যান ইন্ডিয়ান সিনেমা ছিল। আ অনন্য মামুন ডিরেক্টেড এই সিনেমাটা। অনন্য মামুন অনেকটা বেশি বাড়তি বলা এবং কথা এবং কাজের সাথে তার মিল না থাকায় সিনেমাটা হচ্ছে একটা নেগেটিভ মার্কিং এ চলে যায়। যে কারণে সিনেমাটা ওইভাবে অতটা বিজনেস করতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে এটা একটা ভিন্ন ঘরনার ভিন্ন চেষ্টা ছিল, প্রয়াস ছিল অনন্য মামুন। অনন্য মামুনের বেশ ছবি বলা যায়। বাট তারপরেও সঙ্গত কারণেই হচ্ছে মেগাস্টার শাকিব খান এই সিনেমাটা তেমনটা ব্যবসা করতে পারেনি। ইনস্টেড অফ আ লাস্ট ৩ টা সিনেমা থেকে। সো এই 'দরদ'কে আমি ৪ নাম্বারে রাখবো। 'দরদ' সিনেমাটা কাস্টিং ছিল মাল্টি কাস্টিং অনেক আম আম বৃহৎ পরিসরে করার কথা ছিল বা অনেকটা চেষ্টা করেছে। এডিটিংটা ভালো ছিল বাট আ স্টোরিটাও মানে সবকিছুই কোনো না কোনো জায়গায় যেমন হচ্ছে একটা মানে কিছু না কিছুর দুর্বলতা ছিল। যেমন একটা ভালো রান্নার ক্ষেত্রে সব মসলার একটা কম্বিনেশন দরকার। একটা সামঞ্জস্যতা দরকার। সেই সামঞ্জস্যটা তার হয়তো কোনো একটা অভাব ছিল যেই কারণে সিনেমাটা ওইভাবে অতটা বিজনেস করতে পারেনি। কিংবা হচ্ছে অতটা ভালো সিনেমার তকমাও পাচ্ছে না। যেমন এডিটিংটা ভালো ছিল বাট আ দেখা গেছে গল্পটা ঐরকম হচ্ছে মালার গাঁথুনি যে বিষয়গুলো থাকে ওগুলো হয়ে ওঠে নাই। সো 'দরদ' গেল এখানে। এরপরে আমি যে সিনেমাটি নিয়ে কথা বলব সেটা হচ্ছে আমি ২ নম্বরে রাখবো ওই বছর ২০২৩ সাল সম্ভবত রিলিজ হয়েছিল আমাদের 'প্রিয়তমা'। 'প্রিয়তমা' সিনেমাটা সবচাইতে ব্যবসায় সফল সিনেমা এবং শাকিব খানের কামব্যাক সিনেমা বলা হয়। আপনার করোনা ভাইরাস আ সেটা ব্যাপক একটা হিউজ ম্যাসিভ একটা অ্যামাউন্ট এনে দিয়েছিল। সুড়ঙ্গর সাথে একটা ক্লাশে গিয়ে সিনেমাটা তারপরেও সর্বোচ্চ কালেকশন এবং হচ্ছে একটা ম্যাসিভ কালেকশন করেছিল। এবং হচ্ছে হিমেল আশরাফের ২য় সিনেমা ছিল এটা এবং হচ্ছে আম আ আ ব্যাপক একটা কালেকশন এনে দিতে পেরেছিল সিনেমাটা। তারপরও হচ্ছে আমি এটাকে ২ নম্বরে রেখেছি কারণ হচ্ছে সো গ মা মেকিং ১ম ১.৫ ঘন্টা মেকিংটা ছিল মানে ১ম 1 1/2 টাইম ছিল সিনেমাটার একটা এভারেজ মেকিং মানে অন্যান্য শাকিব খানের যে মুভিগুলো হয়, কমার্শিয়াল মুভিগুলো ওই টাইপের একটা টোন ছিল সিনেমার কিন্তু লাস্ট হাফ অ্যান আওয়ার, লাস্ট আধা ঘন্টা গল্পটাকে একদম মানে একটা অন্য লেভেলে অন্য মাত্রায় নিয়ে গেছিল হিমেল আশরাফ এবং শাকিব খানের অভিনয়ের যে ক্ষুরধারতা সেটা এই লাস্ট ৩০ মিনিটে বা ৩৫ মিনিটে ফুটে উঠেছে যে কারণে ছবিটি হিট পেয়েছে। ছবিটি হিটের তকমা পাওয়ার আরও কিছু কারণ ছিল যে গানগুলো ছিল শ্রুতিমধুর এবং ম্যাসিভ হিট করেছিল। বিশেষ করে 'ঈশ্বর' গানটি হচ্ছে আমাদের প্রিন্স মাহমুদ স্যার এমনভাবে নির্মাণ করেছেন নতুন একজন শিল্পী রিয়াদকে দিয়ে সেটা হচ্ছে মানুষের হৃদয়ে গেঁথে যাবে এবং সোমেশ্বর অলির যে লেখনী, গানের যে রাইটিং সেটাও গানটিকে একটা অনবদ্য গানে রূপান্তর করতে এছাড়া 'বালাম' এবং হচ্ছে 'কোনালের' একটা গান ছিল। যেটা হচ্ছে 'বালাম'কে অনেকদিন পরে আমরা নতুন মাত্রায় পেয়েছিলাম। যে কারণে সেই গানটাও 'প্রিয়তমা' যে টাইটেল ট্র্যাকটি ছিল সেটির কারণেও ছবিটা
এবং গানটা অনেক হিট হয় এবং হিট বললে ভুল হবে, অনেকটাই হিট হয় এবং সেখানে যেখানে মেগাস্টার শাকিব খান আছে সেখানে তো হিট হতেই হবে। তারপরেও আমি এটা সিনেমাটা হচ্ছে মেকিং বা অন্য কিছু অন্য বা ১ম হাফ অ্যান আওয়ার তে অ্যাক্টিং অবশ্য বেটার ছিল সব দিক থেকে। তারপর হচ্ছে সবকিছু মিলিয়ে আমি এটাকে ২ নম্বরে রাখবো। এরপরে হচ্ছে আমি যে সিনেমাটাকে রাখবো সেটা হচ্ছে ২০২৪ সালের সবচাইতে ব্যবসা সফল সিনেমা যেটা হচ্ছে 'তুফান'। আ আ বাংলাদেশের এখন বর্তমানে ১ নাম্বার ডিরেক্টর রায়হান রাফি। তার একটা সিনেমা ছিল 'তুফান' এবং মেগাস্টার শাকিব খান এবং রায়হান রাফির কোলাবোরেশন এ যেটা হচ্ছে হিউজ ব্যবসা করেছে। যেটা হচ্ছে আমাদের আ টাকার অঙ্কে যদি বলি এ যাবৎকালে সবচাইতে ব্যবসা সফল সিনেমা বাংলা সিনেমার ইতিহাসে হচ্ছে 'তুফান' সিনেমা। 'তুফান' সিনেমাটার টিজার ছিল অনবদ্য টিজার, গানগুলো ছিল দুর্দান্ত, মেকিং অসাধারণ। বাট গল্প, স্টোরি, আ প্লটে কিছু খাপছাড়া বিষয়গুলো ছিল যেই কারণে আমি এটাকে ২ নম্বরে রাখতে বাধ্য হচ্ছি। বাট ওভারঅল সবচাইতে বেশি লোকজন এই সিনেমাটাকে পছন্দ করেছে শাকিব খানের সিনেমার মধ্যে। তারপরও আমার দৃষ্টিকোণ থেকে, আমার ব্যক্তিগত মতামত থেকে আমি বলব যে এই সিনেমাটাকে আমি ২ নম্বরে রাখছি। কারণ হচ্ছে গল্পের আম কিছুটা ফাঁকফোকর আমার কাছে লক্ষ্যায়িত হয় এবং সিনেমাটা হচ্ছে শাকিব খানের অভিনয় ছিল অনবদ্য এবং ২ টো গান, একটা গান ছিল হচ্ছে আপনার 'উড়াদুরা' গান সেটা অসাধারণ মেকিং ছিল এবং অসাধারণ গান ছিল যেটা লোকমুখে একদম ম্যাসিভ হিট। এরপরে আরেকটা গান ছিল হচ্ছে আপনার 'কুদ্দুস কোকিল' সেটিও কণা মানে মাইন্ড ব্লোয়িং কণার সেই ক্ষুরধার কণ্ঠ এবং হচ্ছে অ্যা আপনার আপনাদের বলতে গেলে যে আ সাকিব খানের অভিনয় সব মিলিয়ে আ একদম জমে ক্ষীর হয়ে গেছিল। যে কারণে সিনেমাটা গানগুলো ছিল অসাধারণ হিট এবং সিনেমাটা ব্যাপক ব্যবসা করেছে। যদিও দেশের অবস্থা যদি খারাপ না হতো, তাহলে হচ্ছে হয়তো সিনেমাটা আরো ইনকাম করত। এটা আমার বিশ্বাস। তারপরও হচ্ছে আমি ২ নম্বরে রেখেছি। ওভারঅল এটা একটা ভালো প্রয়াস। বাংলা সিনেমার ইতিহাসে এই ধরনের সিনেমা এর আগে হয়নি। অ্যাকশন কাম্বাক অনেক সময় এটাকে তুলনা করা হয়েছে কেজিএফ কিংবা হচ্ছে অ্যানিমেলের সাথে। যেটা আমাদের বাংলা সিনেমার ক্ষেত্রে একটা গুরুত্ব বহন করে একটা সাহসিকতার পরিচয় বলতে গেলে এবং আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি 'তুফান 2' এর জন্য। 'তুফান 2' এ হয়তো আরো ভালো কিছু মেগাস্টার নিয়ে আসবেন। এছাড়া নাম্বার 1 এ আমি যে সিনেমাটা রাখবো, যদিও হচ্ছে ব্যবসায়ের দিক থেকে হচ্ছে 'তুফান' কিংবা 'প্রিয়তমাকে' আমার মনে হয় বিট করতে পারে নাই। বাট মেকিং, গল্প, তারপর হচ্ছে ওভারঅল অ্যাক্টিং এবং হচ্ছে মূলত হচ্ছে আমি একটা সিনেমাকে ওইভাবে বেজমেন্ট করি, দৃশ্যায়ন সবকিছু বেজমেন্ট করি। সবকিছুর একটা কম্বিনেশন থাকতে হয়, একটা ব্যালেন্স থাকতে হয়। সেটা আমার মনে হয় 'রাজকুমার' সিনেমাটায় ছিল এবং 'রাজকুমার' সিনেমাটা যেই কারণে আমার কাছে সর্বোচ্চ ভালো লেগেছে এবং হচ্ছে যদিও ক্লাইম্যাক্সটা অনেকেরই পছন্দ হয় না, যেই কারণে সিনেমাটা ব্যবসায়িক দিক থেকে অতটা সফলতা অর্জন করতে পারেনি। কিন্তু প্রত্যেকটা পরিচালকের কিছু সিগনেচার স্টাইল থাকে বা মুনশিয়ানা থাকে বা নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকে। সেই দৃষ্টিভঙ্গি থেকে ব্যক্ত করেছেন। হয়তো কমার্শিয়াল দর্শকরা ওই কমার্শিয়াল এলিমেন্ট গুলো ওইভাবে হয়তো নিতে পারে নাই। যে কারণে ব্যবসার দিক থেকে সফল হয় না। একটা সফল সিনেমা হতে গেলে যে সব দিক থেকে ব্যবসায় সফল হতে হবে এরকমও নয়। আবার হচ্ছে যে ব্যবসায় সফল একদম আর্ট ঘরানার সিনেমা করে একদম ম্যাসিভ একটা সিনেমা বানালেন যেটা সাধারণ দর্শকদের মাধ্যমে মা মাঝে পৌঁছে গেল না, এরকমও নয়। সিনেমা এমন একটা বিষয়বস্তু হওয়ার কথা যেটা হচ্ছে সবার বোধগম্য হবে এবং সেটার মধ্যে একটা শিক্ষণীয় বলব না, একটা মানে টোটাল একটা প্যাকেজ থাকবে, একটা সৌন্দর্য থাকবে, গড্ডলিকা প্রবাহ বা সবার যে ধারণা সাধারণ আম মানে ভাইরাল প্রক্রিয়ার মধ্যে না গিয়ে সিনেমাটা একটা যৌক্তিক সিনেমার যে সৌন্দর্য ওইটা যদি ফুটে ওঠে তখনই সৌন্দর্য। আমরা বাইরের অনেক সিনেমা দেখি, সেই সিনেমার সাথে হয়তো দেখা যায় বাংলা সিনেমার তুলনা করা ঠিক হবে না। কিন্তু অ্যাক্টিং ওয়াইজ সাকিব খান কিন্তু প্রায় ২৫০ অধিক সিনেমা করেছেন। তার অ্যাক্টিং এর ক্ষুরধার দিনকে দিন সে নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন এবং নূতন ডিরেক্টরদের সাথে তিনি দিনে কাজ করছেন। যেটা আমাদের বাংলা সিনেমার জন্য একটা আ নতুন দ্বার উন্মোচন করতেছে। একজন মেগা স্টার হিসেবে নতুনদের সুযোগ দিচ্ছেন এবং বাংলা সিনেমার সামনের দিকে এগিয়ে নেওয়ার যে প্রয়াস বা প্রত্যাশা
চলছে। সামনে তার আসছে ১৮ তারিখ, সামনে ১৮ তারিখ তার ফার্স্ট লুক প্রকাশিত হবে 'বরবাদ' সিনেমার। এরপরে আসতেছে 'তাণ্ডব' সিনেমা। একের পর এক সিনেমা তিনি দিয়ে যাচ্ছেন এবং দিয়ে যাবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো আমি আমার বক্তব্য শেষ করছি। এখন আমি যাওয়ার আগে যেটা বলব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে লাইক, কমেন্টস দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।